নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা একটি দারুণ মজার গল্প পাঠ করে শোনাব। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম মামার বিশ্বকাপ দর্শন। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প, মামার বিশ্বকাপ দর্শন। বাতাসে ফুটবলের গন্ধ উঠতে আরম্ভ করলেই আমাদের বাড়িতে মামার উপস্থিতি অনিবার্য। বাবা বলতেন, পাকা কাঁঠাল ভাঙলেই যেমন ভনভনিয়ে মাছি উড়ে আসে, তেমনি ফুটবল হলেই মামা হাজির। আমার এই ফুটবল খ্যাপা মামার সঙ্গে ইতিপূর্বে যাদের পরিচয় হয়েছে তাদের কাছে মামা সম্পর্কে আর নতুন কিছু বলার নেই। এবার মামা শুধু মামিমাকে সঙ্গে নিয়েই এলেন না, সঙ্গে আনলেন নবদাকে। নবদার পুরো নাম নবগোপাল বসু, কিন্তু ওই নামে তাকে বিশেষ কেউ ডাকে না। সব বয়সী লোকেরাই তাকে নবদা বলে ডেকে আসছে। নবদা দূর সম্পর্কে আমাদের কেমন দাদা হয় সে নিয়ে আমরা কখনো মাথা ঘামাইনি। আমরা নবদার গল্প শুনতে আগ্রহী। মামা সম্পর্কে নবদা বলে, মামা ফুটবলের খ্যাপা, কিন্তু খেলাটার মাথা মুন্ডু কিছু বোঝে না, বোঝবার চেষ্টাও করে না। আর নবদা সম্পর্কে মামার মন্তব্য, হে একটা বৃহৎ পাঠা, মুখে বুলি ফুটনের পর থেইকা সজ্ঞানে একটাও সাচা কথা কয় নাই। লোকে ব্যাংক থেইকা ওভারড্রাফট নেয়, নবটা মিথ্যার ওভারড্রাফট লয়। আমাদের পরম সৌভাগ্য, এই প্রথম দুজনকে আমাদের বাড়িতে একসঙ্গে পাওয়া গেল। মামা সম্পর্কে অনেকেই অল্প বিস্তর জানেন, কিন্তু নবদা সম্পর্কে তেমন কিছু অনেকেই জানেন না। সেই কারণে আমরা নবদাকে যেমন জানি তার কিছু পরিচয় দিয়ে রাখলে নবদাকে বুঝতে সুবিধে হবে, অন্তত কেউ তাকে ভুল বুঝবে না। নবদা একসময় দারুণ ফুটবল খেলতো। মামার ভাষায় অবশ্য দারুণটা নিদারুণ। খেলতে খেলতেই নবদা কলকাতার প্রথম ডিভিশনের একটা ছোট টিমে চান্স পেয়ে গেল। টিম যত ছোটই হোক, কলকাতার প্রথম ডিভিশনে খেলার সুযোগ পাওয়া তো কম কথা নয়। নবদা অবশ্য বলেছিল, তাদের জনাইয়ের বাড়ির বারান্দায় 2 হাঁড়ি মনোহরা নিয়ে ইস্টবেঙ্গল, বাড়ির উঠোনে নকুরের কড়াপাকের সন্দেশ নিয়ে মোহনবাগান, আর বাড়ির সামনে যে লাউ গাছের মাচা, সেই মাচার নিচে হাঁড়ি ভর্তি মটন টিকিয়া নিয়ে মোহামেডান স্পোর্টিং হতে দিয়ে বসেছিল। কিন্তু নবদা টাকা এবং খাদ্যের লোভে আদর্শচ্যুত হয়নি। সবাইকে 1 গ্লাস করে ঘোলের শরবত খাইয়ে করজোড়ে বিদায় করেছিল। বিদায়কালে প্রতিশ্রুতি দিয়েছিল, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানের বিরুদ্ধে আমি অন্যদের দিয়ে গোল করাবো, কিন্তু নিজে কখনো গোল করব না। নবদার এই কথা শুনে মামা মন্তব্য করেছিলেন, নব একটা ব্যাপারে সাচা কথা কইছে, প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করছে। 1 বছরই খেলছিল, মোট 10টা খেলায় মাঠে নাইম্মা 8 বারের বেশি পায়ে বল ঠেকাইতে পারে নাই। আমি তো চোখে বাইনাকুলার লাগাইয়া গোটা মাঠে ভাইগনারে খুঁজি, কোথায় আমার নব? হেই নব 1 বছর কলকাতার মাঠে খেললা, পরে শুনি নিজের গ্রামে গিয়া কোচ হইয়া বইছে। নবদা নিজের গ্রামে এখন ফুটবলের কোচ। এইবারের বিশ্বকাপে নবদার নাকি ফ্রান্স থেকে নিমন্ত্রণ এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর যেতে পারিনি। না যাওয়ার কারণটাও বড় বিচিত্র।
বিশ্বকাপ শুরু হওয়ার কিছুদিন আগে নিজের বাড়ির আম গাছ থেকে নাকি 1.5 কিলো ওজনের একটা ডাঁশা ফজলি মাথায় পড়ে। সেই আঘাত এতই গুরুতর যে সরকারি হাসপাতালে ফার্স্ট এড নিতে হয়েছিল। অভিজ্ঞ ডাক্তাররা নবদার মাথা আর আম দুটোকে দেখতে দেখতে বলেছিলেন, এই জিনিস পড়েও যে আপনার মাথা ফাটেনি, এটাই তো আশ্চর্য। নবদা বলেছিল, আপনারা ভুলে যাচ্ছেন, আমি একজন ক্যালকাটা মাঠের ফুটবলার। মাথার যে কোনো জায়গা দিয়ে হেড করতে পারতাম। একজন দক্ষ হেডার হিসেবে আমার সুনাম ছিল। আমরা বললাম, তুমি কি শুধু এই জন্যই গেলে না? নবদা একবার মামার দিকে তাকিয়ে উত্তর দিল, এছাড়া অন্য একটা কারণও ছিল। আফটার অল মামার রিকোয়েস্ট তো ফেলতে পারি না। আমরা সবাই মামার দিকে তাকালাম। মামা পানের ভেতর থেকে সুপুরির বড় কুচিগুলো বেছে বেছে ফেলে দিচ্ছিলেন। মামা আমাদের দিকে না তাকিয়েই বললেন, সারা জীবন পায়ে বল লাগাইতে পারলি না, তুই আবার হেডার। তবে আমার যদি টাকা থাকতো তাহলে তরে আমি ফ্রান্সে পাঠাইতাম। তোর পক্ষে এখন কলকাতার থেকে ফ্রান্স নিরাপদ। নবদা ফুঁসে উঠে বলে, ফ্রান্স নিরাপদ, কলকাতা নিরাপদ নয় কেন? তুমি কি বলতে চাইছো মামু? মামা পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বললেন, ফ্রান্সে তো তরে কেউ চেনে না, তোর ভাষাও বুঝবো না। গ্যালারিতে বইসা তালিবালি কথা কইলেও ওরা কিছু করবো না। মানে গ্যালারির মধ্যে কিলচর খাইয়া মরণের ভয় ছিল না, শুধু এইখানে আসে। তাই কই কি, কথাটা কম কইস। নবদা সোফা থেকে দুম করে উঠে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন মামু? তুমি কি বলতে চাইছো? মামা পিচ করে পানের পিক ফেলে বললেন, আগে ইংরাজি কয়, পরে আবার নিজেই অনুবাদ কইরা কয়। ভাইগনা, আমি খালি বলতে চাইতাছি, দিনকাল ভালো না। মানুষের সহনশীলতা বেজায় কইমা গেছে। দেশের দাদারা দিবা রাত্র তালিবালি কথা কইতে আসে, তুই আর এর মধ্যে ফুটবল লইয়া তালিবালি কথা কইয়া পথে ঘাটে মাইর ধইর খাইস না। নবদা হঠাৎ উত্তেজিত হয়ে বলল, জাস্ট আ মিনিট, 1 মিনিট। ইংরেজি বলেই সঙ্গে বাংলা বলাটা নবদার স্বভাব। আমরা এবার হেসে উঠতেই নবদা ধমকের সুরে আমাদের বললেন, ডোন্ট লাফ, হেসো না। নবদা প্যান্টের পকেটে হাত দিয়ে একটা খাম বার করে মামার দিকে এগিয়ে দিয়ে বলল, বলো তো এটা কি? মামা খামটার দিকে তাকিয়ে বললেন, একটা খাম। নবদা বেশ গর্বের গলায় বলল, খামের কোনায় কি লেখা আছে? মামা খামটার কাছে চোখ এনে বললেন, নবদিগন্ত। তুই কি নতুন ফ্ল্যাট কিনবি নাকি? নবদা বলল, কেন, ফ্ল্যাট কিনবো কেন? মামা বললেন, ফ্ল্যাট বাড়ির কমপ্লেক্সগুলোর ওই রকমই নাম হয় কি না? নবদা খামের ভেতর থেকে একটা চিঠি বার করতে করতে বলল, এটা একটা সাপ্তাহিক কাগজের নাম। এই কাগজে বিশ্বকাপ নিয়ে আমাকে বিশেষজ্ঞের মতামত লিখতে হবে। মামা বিষম খেয়ে বললেন, কাম সারছে, জনাই থেকে তুইও ডাক পাইলি। নবদা চিঠিটা আমাদের দেখাতে দেখাতে বললেন, এমনি পাইনি মামা, মনে রেখো আমি কলকাতা মাঠের একজন এক্স ফুটবলার। মামা বললেন, তোরা আমারে 1 গেলাস ঠান্ডা জল খাওয়া। ভাগ্যিস এই দেশে বাংলা কাগজ কম,
যদি শতিনেক থাকতো তাইলে তো বিশেষজ্ঞের আকাল পড়তো। তবে ওর একটা সুবিধা আছে। নবদা তার ব্যাগ থেকে বাদামি কাগজে মোড়া একটা প্যাকেট বার করতে করতে বলল, কিসের সুবিধে? মামা বললেন, তুই তো সপ্তাহে একদিন লিখবি, রোজকার কাগজে রোজ যা লিখবো এইগুলি দিব্যি টুইক্কা দিতে পারবি, লোক অত মনে রাখবো না। আমি বললাম, নবদা তোমার ওই প্যাকেটে কি আছে? নবদা বললেন, চুইংগাম, টিভিতে খেলা দেখার সময় কাজে লাগবে। মামা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, নবরে যে আমি পাঁটা কই, হেইটা কি সাদে কই, খেলবো ওরা আর নব সুইনগাম সাবাইয়া দাঁতের পাটি আলগা করব। নবদা মামার সামনে বসতে বসতে বলল, অত হেলাফেলা করো না মামা, বিশ্বকাপ খেলাতে নিয়ে গেছেন যে কোচেরা, আমি আমার যুক্তি আর লেখনীতে তাদের ফালা ফালা করে ফেলবো। ওদের প্রত্যেকটা ভুল আমি ধরে দেব। মামা বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তুই ভালোই পারবি। অন্যের ভুল ধইরা মুখে আর কলমে তুলাধুনা করতে বাঙালির চাইতে আর কেউ ভালো পারে না। ভাই না, তুই বাঙালির মান রাখ। বিশ্বকাপের আসর থেইকা আমরা কয়েক হাজার মাইল দূরে থাকলেও ঘরে থম ধইরা বইসা বিশ্বের তাবর তাবর কোষের মুন্ডপাত তো করতে পারি, ঠেকাবো কেডা? এই বঙ্গে পথে ঘাটে এখন বিশেষজ্ঞের হুড়াহুড়ি। আমাগো অন্নদা মাসি 12 বছর বয়স থেইকা দেওয়ালে ঘুইটা দেয়, আজ পর্যন্ত একটা ঘুইটাও আকারে পারফেক্ট গোল করতে পারে নাই। এই মাসি টিভির সামনে বৈশা কয়, সাহেবগুলোর নিশানা ঠিক না। রোনাল্ডো থেইকা মাথা কামানো খেলোয়াড় দেখলেই কয়, দাদা ও গোড়ে কি এই বয়সে পইতা হইল, মাথা কামাইছে কেন? কিছুই কন যায় না। কোনো এক দিগন্ত থাইকা বিশেষজ্ঞের মতামত দেওয়ানের জন্য হয়তো অন্নদা মাসির কাছেও প্রস্তাব আসতে পারে। আমরা চুইংগামের প্যাকেটের দিকে হাত বাড়াতে যাওয়ার আগেই নবদা প্যাকেট খুলে সবাইকে দিয়ে অবশেষে মামাকে বলল, মামু চলবে নাকি? মামা বললেন, ব্যাবাক দাঁত বাঁধাইয়া ফালাইছি, ওই দাঁতে সুইনগাম চলবো না। এখন ঘাটে যাওন অবধি গামটুকু রাখতে পারলেই বাঁচি। রাত্রি 9:30টায় খেলা দেখার আগে নবদা মামাকে বলল, আমার লেখার একটু নমুনা শুনবে? মামা একটা চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন। চেয়ার থেকে নেমে নিচে বসতে বসতে বললেন, একটু শোনা। নবদা বলল, একটু কেন? মামা বললেন, একটু দিয়া শুরু করি, সহ্য করতে পারলে পুরাটা শুনুন। আমরা বললাম, মামা আপনি চেয়ার ছেড়ে নিচে বসলেন কেন? মামা উত্তর দিলেন, নবর ভাষার বেগ সহ্য করতে না পাইরা যদি চেয়ার উল্টাইয়া পইরা যাই, এই কারণে চেয়ার সাইরা নিচে বসলাম, এতে পতনের আশঙ্কা নাই। নবদা তার ব্যাগের ভেতর থেকে কয়েকটা কাগজ বার করে বলল, ডোন্ট টক, কেউ কথা বলবে না, আমি পড়া শুরু করছি। মামা বললেন, ওরে তোরা দরজা জানলা বন্ধ কইরা এলাকায় কারফিউ জারি কর, নব এখন বিশেষজ্ঞের মতামত দিতাছে। নবদা কেমন লিখেছে সেটা শোনার জন্য আমাদের বেজায় আগ্রহ হচ্ছিল। আমরা বললাম, নবদা তুমি কোন ম্যাচটা নিয়ে লিখেছ? নবদা বললেন, প্রথম লেখাটায় আমি বিশেষ কোনো ম্যাচ নিয়ে লিখিনি, যে কটা খেলা হয়ে গেছে আমি তারই পরিপ্রেক্ষিতে সবার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি। নবদা একজোড়া চুইনগাম মুখে দিয়ে চিবোতে লাগলো। মামা বললেন, খেলনের সময় চুইনগাম চিবয়, এ যে দেখি পরনের সময়ও চিবাইতে আসে। নবদা শুরু করলেন,
ব্রাজিলের খেলার মধ্যে ওয়ান টাচের ছন্দটা আর নেই। রোনাল্ডো বুদ্ধি দিয়ে খেলতে পারছে না। ব্রাজিলের কোচের বড় ভুল, টিমটাকে রোনাল্ডো নির্ভর করে ফেলেছে। অথচ রোনাল্ডোর মধ্যে সেই রিফ্লেক্স নেই। আমি যখন খেলতাম আমার পেছনেও দুজন পাহারাদার বসানো হতো। আমি তাদের যেভাবে বোকা বানাতাম, রোনাল্ডো তা পারছে না। এই পর্যন্ত পড়ার পর মামা চিৎকার করে বলে উঠলেন, ওরে তোরা ওই পাগলটারে থামা। ও যখন খেলতো পয়লা দিনেই ওর খেলা দেখার পর মাঠের একটা মাসিও ওরে গার্ড দিত না। নবদা গর্জে উঠে বলল, আমি কি ভুল লিখছি? মামা উত্তর দেন, বাগজোড়া খালের মশা যদি গির অরণ্যের সিংহের লগে নিজের তুলনা করে তাহলে কি মনে হয় জানস? নবদা বলল, কি মনে হয়? মামা বললেন, মনে হয় তরে পাগলা গারদে পাঠাই, নয়তো তর হাত থেইকা বাসনের লাইগা আমি গারদে ঢুকি। নবদা পড়া বন্ধ করে বললেন, এসব নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাই না। এখন খেলা শুরু হবে, খেলাটা আমায় স্টাডি করতে দাও। খেলা শুরু হওয়ার পর নবদা প্রথমে কোলে বালিশ নিয়ে বসল। সামনের টেবিলে কাগজ, 2 রকমের কলম, জলের গ্লাস, চুইংগাম, স্টপওয়াচ। মিনিট 3 খেলা হওয়ার পরই নবদা ঘর ঝাড়ার লম্বা ফুল ঝাড়ু নিয়ে এলো। আমরা বললাম, এটা দিয়ে কি হবে? নবদা বলল, তোদের, বিশেষ করে মামাকে এই ফুল ঝাড়ুর সাহায্যে পয়েন্ট করে করে দেখিয়ে দেব কোথায় কি ভুল হচ্ছে। এটাকেই বলে চোখে আঙুল দিয়ে দেখানো। মামা বিশেষ কিছু বললেন না। নবদার টেবিলের দিকে তাকিয়ে বললেন, নব তো দোকান সাজাইয়া বইছে, ও খেলা দেখব না দোকানদারি করব? খেলার মধ্যে উত্তেজনা যত বাড়ে নবদার চিৎকারও তত বাড়ে। চিলির সালাস যখন বল নিয়ে ইতালির বক্সে দুরন্ত গতিতে ঢুকছে তখন নবদা গলা ফাটিয়ে চিৎকার করে বলছে, সালসা, বাঁ দিকের পোস্টে মার, বাঁ পায়ে নে। গোলটা যখন হলো না তখন আমাদের ঘরের মধ্যে কি যে ঘটল তা প্রথমে বোঝা গেল না। দুপ করে একটা আওয়াজ, তারপরই পাখার হাওয়ায় ঘরময় ছড়িয়ে পড়তে লাগলো তুলো। ব্যাপারটা কি সেটা বুঝে ওঠার আগেই মাসিমা আর্ত চিৎকার করে বলে উঠলেন, আমার নয়া বালিশটারে নব ফাটাইয়া পালাইছে, রাইতে মাথায় দিমু কি? মাসিমার বালিশ ফাটানোর শোকে আমাদের তখন কর্ণপাত করার অবস্থা নয়। আবার একটা বল ধরে চিলির ক্যাপ্টেন জামোরানো যখন ইতালির 2 ডিফেন্ডারকে পেছনে ফেলে ছুটছে আর কোনাকুনিভাবে বক্সের কাছে ছুটে এসে যাচ্ছে গোল পিপাসু সালাস, তখন কাঁচের টেবিল নিয়ে হুড়মুড়িয়ে পড়ল নবদা। মামা চিৎকার করে বলছেন, ঘরের মধ্যে যা ঘটে ঘটুক, আমি টিভি থেইক্কা চোখ সারামু না। আমার দিদিমা বেড়াল তাড়ানোর ডান্ডা এনে নবদার পিঠে বসিয়ে দিয়ে বললেন, অতি সাইরা, খেলা হয় ফ্রান্সে, তুই কেন কাঁচের টেবিলটার উপর উইঠা খাড়াই সস নাচতে আরম্ভ করলি? এত দামের টেবিলটা তো ফুটি ফাটা হইয়া গেল। এই ঘটনায় নবদাকে খুব একটা বিব্রত দেখালো না। সে বলল, লেখার টাকা পেয়ে তোমার টেবিল আমি করে দেব। আসলে জামদাগনি যেভাবে অ্যাটাক বানালো। আমরা বলি, জামদাগনি কাকে বলছো? উনি তো জামোরানো। নবদা বলল, ওই হলো। হাফ টাইমে মামা ঘরের দিকে চোখ বুলিয়ে বললেন,
নব যেরকম দাপাদাপি আরম্ভ করছে, তাতে খেলা শেষ হওয়া পর্যন্ত ঘরের কিছুই আস্ত থাকবো না। আমার মাথাও লাথি দিয়া ফাটাইয়া ফুলাইয়াতে পারে। তোর বাবাকে মিলা নবর হাত পা বাইন্দা ফালা, নইলে শরীর অক্ষত রাইখা খেলা দেখন যাব না। খেলা যতক্ষণ চলে নবদার মুখ আর হাত দুটোই সমান তালে চলতে থাকে। দিদিমা তার কাঁচের টেবিলের শোক তখনও ভুলতে পারেননি। নবদার দিকে একবার আগুন চোখে তাকিয়ে দিদিমা বললেন, নবর মুখে গামছা বাইন্দা দে, ওরা খেলে আর নবটা এখানে দাপাদাপি কইরা ঘরে জিনিস ভাঙে। আমরা নবদাকে বললাম, নবদা তুমি একটু চুপ করে থাকতে পারো না? নবদা উত্তর দিল, এটা তো শোকসভা নয়, ফুটবল খেলা, এখানে একটু চেঁচামেচি হবেই। রাত 12:30টার খেলা শুরু হওয়ার আগে দিদিমার তাড়ায় আমরা খেয়ে নিলাম। আমরা কয়েকজন মিলে খেলা দেখছি। নবদা খুব একটা বাড়াবাড়ি করেনি, শুধু একবার উত্তেজিত হয়ে নিজেই হেড করতে গিয়ে আচমকা মামার মাথায় গোঁত্তা মেরে ফেলেছে। মামা দু হাতে মাথা চেপে আমাদের বললেন, বিশ্বকাপের ফাইনালের আগে নব আমারে মাইরা ফালাবো। মাথায় এমন গুতা মারছে যে মনে হইল মানুষ না ষাঁড়ে গুতাইছে। মগজে ঘিলু থাকলে মাথাটা একটু নরম হয়। নব জীবনে মাথায় বল ঠেকাইয়া গোল করতে পারে নাই, কিন্তু 4 জন ডিফেন্ডারের দাঁত ভাঙা ফালাইছে খালি মাথার গুঁতা মাইরা। নবদাকে এই সময় একটু লজ্জিত দেখালো। মিনিট খানেক চুপ করে থেকে আবার আগের মতো হাত পা ছুঁড়ে চেঁচাতে আরম্ভ করলো। কোনো দলের গোলের পাশ দিয়ে বল গেলেই নবদা গোল গোল বলে চিৎকার করে ওঠে, আর মামা ধমক দিয়ে বলেন, এই তুই কি চোখেও কম দেখস? পোস্টের 3 হাত দূর দিয়া বল যায় আর নব গোল গোল বইলা চিল্লায়। অনেক রাত্রে খেলা শেষ হওয়ার পর মামা বললেন, এইবারের বিশ্বকাপে একটা জিনিস বড় চোখে লাগতাছে। আমরা বললাম, কি? নবদা বলল, কোন ব্যাপারটা চোখে লাগছে বলো তো, আমি নোট করে নিই। মামা বললেন, দুনিয়া কাঁপানো একজন প্লেয়ার, এরাও যদি বক্সের 3 গজ দূরে থেইকা বারের উপর দিয়া বল মারে, তাহলে আর ভাইচুং এ বিজয় নদের খামাখা গাল পারি কেন? ওরাও তো তাই করে। নবদা সঙ্গে সঙ্গে কী সব যেন লিখতে লাগলো। মামার ঘরেই নবদার শোয়ার ব্যবস্থা। আমরা ভাইয়েরা মিলে নিজেদের ঘরে শুতে যাওয়ার আগে বুঝিনি যে মামা আর নবদার এক ঘরে শোয়াটা গভীর রাতে কোনো অঘটন ঘটাতে পারে। আমাদের তখনও ভালো করে ঘুম আসেনি। হঠাৎ আমাদের দরজায় ধাক্কা। বাইরে থেকে দিদিমা আর মামিমার উত্তেজিত গলা। আমরা দরজা খুলে বাইরে আসতে দিদিমা বললেন, তোরা সবাই রাস্তায় গিয়া দেখ, লোহার ডান্ডা লইয়া পরেশ নবরী তাড়া করছে। আমরা তো হতবাক। সবাই বাইরে এসে দেখি নবদা একটা উঁচু পাঁচিলের ওপর বসে আছে, আর মামার হাতে একটা লিকলিকে লোহার শিক। আমরা দেখি মামা নিচ থেকে শাঁসাচ্ছেন, আর উঁচু থেকে নবদা বলছে, সরি মামা, সরি, আমি খুঁজে দিচ্ছি। আমরা বললাম, কি হয়েছে? মামা রাগে ফেটে পড়ে বললেন, নবটা একটা কলির পাঁঠা। শোনের আগে আমারে ব্যাগ ভলির কায়দা দেখাইতে গিয়া এমন পাও চালাইল যে আমার জলের বাটি জানালা দিয়া একেবারে রাস্তায়। আমরা বললাম, এর জন্য এত কাণ্ড কেন? চলুন, আমরা বাটি খুঁজে দিচ্ছি। মামা গর্জন করে উঠে বললেন, বাটি তো আমি পাইছি, কিন্তু বাটির মধ্যে যে দাঁত ভিজাইয়া রাখছিলাম, সেই দাঁত গেল কোথায়? সমস্যাটা গুরুতর। আমরা টর্চ জেলে রাস্তায় মামার দাঁত খুঁজতে লাগলাম। মামিমা জানলা দিয়ে চিৎকার করে বলতে লাগলেন, খবরদার, রাস্তায় পড়া দাঁত তোর মামা যেন মুখে না তোলে।
আমাদের শোরগোলে অন্যান্য বাড়ির লোক জেগে উঠেছে। নবদা যে বাড়ির পাঁচিলে উপর উঠে বসেছে, সেই বাড়ির মহিলারা তাদের পাঁচিলের ওপর লোক দেখে চোর চোর বলে চিৎকার জুড়ে দিয়েছে। আর নবদা তাদের বোঝাবার চেষ্টা করছে, আমি চোর নই, আমি একজন এক্স ফুটবলার, প্লিজ আন্ডারস্ট্যান্ড মি, আমাকে বোঝার চেষ্টা করুন। ইতিমধ্যে পেট্রোল ডিউটি দেওয়া পুলিশ জিপ এসে হাজির। এক পুলিশ অফিসার জিপ থেকে নেমে বললেন, কি হচ্ছে এখানে? টর্চ জেলে কি খুঁজছেন? মামা উত্তর দিলেন, আমার দাঁত। পুলিশ অফিসারের চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, দাঁত? মুখের দাঁত রাস্তায় খুঁজছেন? আসল ব্যাপারটা কি? জিপ গাড়ির হেডলাইটের জোরালো আলোয় রাস্তা আলোকিত। আমার ভাই হঠাৎ সোল্লাসে চিৎকার করে বলল, ওই তো মামুর দাঁত। আমরা দেখলাম সেটি নর্দমার জলে শান্ত হয়ে পড়ে আছে। মামা দাঁতের পাটি দেখলেন, বিষণ্ণ গলায় বললেন, এই দাঁত কি আর মুখে তোলন যাব? নবদা ততক্ষণে নেমে এসে বলল, বাকি রাতটুকু ডেটল জলে ভিজিয়ে রাখো, তাহলে আর অসুবিধে নেই। দিদিমা আর মামিমা প্রবল আপত্তি করলেন। মামিমা বললেন, ওইটা নবর মুখে ঢুকাইয়া দে। দিদিমা বললেন, কলকাতায় খোলা ম্যানহোলের অভাব নাই, 2 পা হাঁটলেই পাবি। তার মধ্যে ওই দাঁত আর নব দুইটারেই ফালাইয়া দে। মামা নবদার দিকে তাকালেন, ঠোঁটে হাসি। এগিয়ে এসে পিঠে হাত রেখে বললেন, আর রাগ নাই, তোর ব্যাগ ভলিটার কথা ভাবদাসি। 2x1 ফুটের জানলা দিয়া তুই তো বাটিটারে ঠিক বাইরে পাঠাইতে পারছস। তোর এই জিনিসটা আমারে মুগ্ধ করছে। এই দেশের কত পোলা সুযোগ না পাইয়া বইসা গেল। বাইরে তখন রাত শেষের মৃদুল হাওয়া। নবদার কাঁধে হাত দিয়ে মামা এগিয়ে যাচ্ছেন বাড়ির দিকে। আমরা তখন দাঁত পাহারায় দাঁড়িয়ে।